আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই ডিসকাশনটা করছি, অনেকের আতে ঘা লাগবে, পছন্দ হবে না, আমার নামে বিসিবিতে কমপ্লেইন হবে, এই রিস্ক এবং এই বাস্তবতা মেনে নিয়ে এই আলোচনা। বাংলাদেশ ক্রিকেট দলের আমরা প্রত্যাশা পূরণ করতে না পারার ব্যর্থতা এসব নিয়ে অনেক আলোচনা করি। ক্রিকেট দলের ক্রিকেটারদেরকে আমরা সোশ্যাল মিডিয়ায় পিঠের চামড়া তুলে ফেলে গালিগালাজ করি। বাংলাদেশ ক্রিকেট দলের খেলা আর কখনো দেখবো না এরকম অসংখ্য প্রমিস করি এবং সেই প্রমিস আমরা ভাঙিও। কিন্তু বাংলাদেশ দল নিয়ে যে যাচ্ছে তাই ঘটনা, বাংলাদেশের জাতীয় দল 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে যে দলটা, সেই দল নিয়ে যে অব্যবস্থাপনা, সেই দল নিয়ে যে একপাক্ষিক সিদ্ধান্ত, এক চোখে কাউকে দেখছি আর কাউকে দেখছি না ইন্টেনশনালি, এই সিচুয়েশন থেকে বদলানোর ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান কেউ কোনো প্রপার রোল প্লে করে না। এই আলোচনাটা আমি করতে চাই সিলেকশন প্যানেল যেভাবে পুরো দলটাকে নিজেদের কুক্ষিগত করে রেখেছে, যেভাবে পারফর্মারদেরকে বঞ্চিত করেছে, যেভাবে ক্রিকেটারদেরকে মাঠের খেলায় সুযোগ না দেবার বন্দোবস্ত করেছে, এবং যেভাবে আমাদের অপশনস গুলোকে ড্যামেজ করেছে ইন্টারন্যাশনালি 18 বেস্ট সব জায়গায়, সেই বিষয়ে খেয়াল করে দেখবেন যে একজন ক্রিকেটার সম্পর্কে আমি আলোচনা করতে চাই এবং ধীরে ধীরে এই আলোচনার এক্সটেনশন করব। নাইম শেখ, শ্রীলঙ্কার এগেনস্টে তাকে সুযোগ দেয়া হলো, সেই ম্যাচে নাম্বার 4-এ তিনি ব্যাট করেছিলেন। সেই 4-এ ব্যাট করতে গিয়ে বাংলাদেশের ক্রুশিয়াল মোমেন্টে 29 বলে 32 রানের ইনিংস খেলেছিলেন, অবিস্মরণীয় টি-20 ইনিংস, 108 ম্যাচ স্ট্রাইক রেটের সেই ইনিংস। এরপর এই নাইম শেখকে পাকিস্তানের বিপক্ষে সুযোগ দেওয়া হয়, এক ম্যাচে করেন 7 বলে 3 রান 42 স্ট্রাইক রেটে, আরেক ম্যাচে করেন 17 বলে 10। আমি আবারও বলছি, একজন ওপেনার যিনি পাওয়ার প্লেকে কাজে লাগাবেন, 6 ওভারে, প্রথম 6 ওভারে যখন ফিল্ডিং রেস্ট্রিকশনস থাকবে তখন স্কোরটাকে মোটামুটি একটা স্মার্ট পর্যায়ে নিয়ে যাবেন, তিনি যখন এভাবে বল খান, 7 বল খেলে 3 রান, 17 বল খেলে 10 রান, 42 কিংবা 58 স্ট্রাইক রেটে একজন ওপেনার যখন ব্যাট করেন, একজন ওপেনার যখন 3 ওভার খেয়ে দেওয়ার পরেও মাত্র 10 রানের বেশি করতে পারেন না, সেই ক্রিকেটারকে আমরা পরবর্তীতে আরো যেন নিজেকে ঝালিয়ে নিতে পারেন, আরো যেন নিজেকে তাতিয়ে নিতে পারেন, সেই অপরচুনিটি দেওয়ার জন্য, প্র্যাকটিস করানোর জন্য এ টিমের হয়ে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি। অথচ যেই ক্রিকেটাররা সুযোগ ডিজার্ভ করে তাদের ব্যাপারে সেই ডিসকাশনটা প্রপারলি হয় না। কার কার ব্যাপারে হয় না সেই আলোচনায় আসছি। খেয়াল করে দেখবেন, লিটন কুমার দাস তিনি সবশেষ 6টা ওয়ানডেতে 4টা শূন্য মেরেছেন। আপনি লজিক্যালি চিন্তা করুন, এটা নিয়ে কি কোনোভাবে সাপোর্ট করার সুযোগ রয়েছে? সে যেই হোক না কেন, সবশেষ 6 ম্যাচে বিরাট কোহলিও যদি 4টা শূন্য মারে, আপনি এটাকে সমালোচনার তীরে বিদ্ধ করবেন। এবং লিটন কুমার দাস ওয়ানডেতে কোনো ধরনের আপ-টু-দ্য-মার্ক ফর্মে নেই। সেই ক্রিকেটারকে আপনি ওয়ানডে খেলাচ্ছেন, ব্যাখ্যা দিয়ে দিলেন, কারণ টি-20 ক্যাপ্টেনের প্র্যাকটিস দরকার। নাইম শেখ টি-20 সেটআপের প্র্যাকটিস দরকার, এই টিমে পাঠিয়ে দিলেন। সাব্বির রহমান রুম্মানরা কোনো প্র্যাকটিসের বাইরে থাকা ক্রিকেটাররা, কোন প্রসেসের বাইরে থাকা ক্রিকেটাররা যখন ফ্রম নো হোয়ার টু বিপিএল এ আসে, যখন 18টা ছক্কা মারে, যখন 160 স্ট্রাইক রেটে ব্যাট করে, তখন তাদেরকে আপনি কোথাও সুযোগ দেন না, একদমই দেন না। মাহিদুল ইসলাম অঙ্কন এই টিমের হয়ে খেলেছিলেন, যখন নিউজিল্যান্ডের বিপক্ষে শতক মেরেছিলেন, তার এবং সোহানের সেঞ্চুরি আমরা দেখেছিলাম, মনে আছে? মনে আছে নিশ্চয়ই। সেই মাহিদুল ইসলাম অঙ্কনকে আমরা গ্লোবাল সুপার লিগ খেলতে ছেড়ে দিই, অথচ আমার মিডল অর্ডারকে খোকলা করে রাখি, কোথাও সুযোগ হয় না। খেয়াল করে দেখবেন যে লিপু সাহেবের নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল সবশেষ যে সিরিজগুলো হয়েছে কিভাবে বাংলাদেশের মিডল অর্ডারকে জাস্ট ধ্বংস করেছে। আমিনুল ইসলাম বুলবুল, একটু মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশ যখন ইউএইতে গেল, সেখানটায় গিয়ে ম্যাচেস খেললো 3টা, এবং সেই সময় বাংলাদেশ দলের টোটাল 16 সদস্যের দলে ওপেনার ছিল 5 জন, ইনক্লুডিং শান্ত ওপেন করেছিল বিভিন্ন সময়। শান্ত, সৌম্য, ছোট তামিম, পারভেজ হোসেন ইমন, এবং তাদের সাথে আপনি যদি অ্যাড করেন আরো একজন লিটন কুমার দাস, 5টা ওপেনার আপনি দলে পাঠিয়েছেন। 15-16 সদস্যের 5 জন যদি ওপেনার হয়, একটা দলের 30% প্লাস ক্রিকেটার আপনার ওপেনিং ও টপের ব্যাটসম্যান, আপনার মিডল অর্ডারে থাকবে কে? পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল পাকিস্তানের হোমে, একই সিচুয়েশন। আপনি এশিয়া কাপকে প্ল্যান করেন না টি-20 ফরম্যাটে, আপনি ওয়ার্ল্ড কাপকে প্ল্যান করেন টি-20 ফরম্যাটে, হু উইল বি ইউর অল্টারনেটিভ অপশনস? মিডল অর্ডারে কে হবে? আপনার 2 জন ওপেনার হলে চলে, সাথে একজন ব্যাকআপ, ইনাফ। আপনি শুধুমাত্র আপনার ঘাউরামিকে প্রতিষ্ঠিত করার জন্য এই যে ক্রিকেটারদেরকে অযাচিত ভাবে সুযোগ দেন, এবং যারা ভালো করে, যারা বিপিএল এ ভালো করে,
যারা এ টিমের হয়ে ন্যূনতম সুযোগ পেয়ে সেখানটায় সেঞ্চুরি মারে তাদেরকে আপনারা বিবেচনায় রাখেন না। এটা কোন ধরনের সিলেকশন ভাই? এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল? ওয়ানডের কথা যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের বেস্ট ফর্মেট, সেখানটায় বাংলাদেশ এই লিপু সাহেবের সিলেক্টেড দল নিয়ে খেলতে গিয়ে 19 বছরের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিং এ নেমেছিল নাম্বার 10th। খেয়াল করে দেখবেন এই যে 10 নম্বরে চলে যাওয়া দলটা, সেখানটাও একই অবস্থা, মিডল অর্ডার ফোকলা। মিডল অর্ডারে আপনি কোনো প্রপার ক্রিকেটার পাচ্ছেন না, সেই প্রশ্ন করতে গিয়ে তারা কোনো প্রপার অ্যান্সারও দিতে পারেন না। নুরুল হাসান সোহানকে আপনি রাখবেন না কারণ আপনার রাখতে ইচ্ছা করে না। মাহিদুল ইসলাম অঙ্কনদের আপনি রাখবেন না কারণ রাখতে ইচ্ছা করে না। এই জাতীয় দলটা, এটা তো ভাই 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। এই জাতীয় দলে খেলার জন্য যারা বিভিন্ন বিভিন্ন স্টেজে খেলেন, যারা বিভিন্ন স্টেজে পারফর্ম করেন, যারা ঘরোয়া লিগ গুলোতে খেলছেন, সেই ক্রিকেটারদেরকে আপনি এ টিমের সেটআপে, এইচপির সেটআপে, ন্যাশনাল টিমের সেটআপে কোনোভাবেই অ্যাড করতে পারেন না। আপনি নাইম শেখকে খেলাচ্ছেন, ফ্লপ করার পরও এ টিমের হয়ে সুযোগ দিচ্ছেন যেন তিনি ওখানটা একটু ভালো করলে আপনি তাকে কোনোভাবে ট্রাইনেশনস, আপকামিং ট্রাইনেশনস অথবা এশিয়া কাপের দলে ঢুকিয়ে দিতে পারেন। আপনার আরো একজন ওপেনার দরকার, এখনো দরকার, অথচ আপনি আমার অঙ্কনের দিকে, আমার সাব্বিরের দিকে আপনি তাকাচ্ছেন না। ভারতের এক্সাম্পল দিই, আপনি খেয়াল করে দেখবেন যে করুণ নায়ারকে তারা ব্যাক করিয়েছে, কারণ ওই সময়টা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, ওই সিনিয়র ক্রিকেটাররা ছিল না। প্রেক্ষাপটটা কোথায়? সিনিয়র ক্রিকেটাররা নেই। বিরাট কোহলি, রোহিত শর্মার টেস্ট থেকে অবসর বা সরে দাঁড়ানো, যেভাবেই দেখুন না কেন, যে গ্যাপটা তৈরি করেছিল, ইন্ডিয়ান ম্যানেজমেন্ট দে গট সাম ইনফরমেশন, দে হ্যাভ সাম আইডিয়াস যে দে নিড সামওয়ান এক্সপেরিয়েন্সড ইন দ্য ফিল্ড অফ ইংল্যান্ড। তারা সেই চিন্তাটা করতে পেরেছিল। ফ্লপ করুক ভালো করুক, সে কিন্তু ওই নায়ারকেই ফিরিয়ে এনেছে। 52 রানে অপরাজিত, খুব গুরুত্বপূর্ণ টেস্টে ক্যানিংটন ওভালে এই ম্যাচ বাঁচাতে হলে তার ওই 52টাকে ভালোভাবে, ভালো জায়গায়, ভালো শেপে নিতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে যখন ওই গ্যাপটা হয়, আমাদের তো কোহলি রোহিত নেই, আমাদের কে ছিল? আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, আমাদের সাকিব আল হাসান ছিল, আমাদের মুশফিকুর রহিম ছিল। ওই গ্যাপটা যখন হলো তখন পারফর্ম করা, বিপিএল এ ভালো করা, 18 ছক্কা মারা, 160 স্ট্রাইক রেটে ব্যাট করা অথবা 175 স্ট্রাইক রেটে ব্যাট করে 300+ রানস করা মাহিদুল অঙ্কল, সাব্বির রহমান নোমানদের আপনারা কোথাও বিবেচনায় রাখেন না। এভাবে যখন ব্যক্তি দোষে দুষ্ট হয়ে একটা জাতীয় দল সিলেকশন হয়, যখন সিলেক্টররা প্রপারলি প্রিমিয়ার লিগের খেলাগুলো দেখতে যান না, এই অভিযোগটা আমার না, সবার, ঠিক তখন বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখবোটা কোথার থেকে ভাই? আমাদের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, আমার প্রিয়, আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত সৎ মানুষ, নাজমুল আবেদীন ফাহিম ভাই, আপনি এদের এই প্রশ্নগুলো করেন না? এই ছেলেগুলো নেই কেন? এই দায়ভার তো আপনার ফাহিম ভাই। সাব্বির কোথাও সুযোগ পেল না আপনাদের বিপিএল, এই দায়ভার তো আপনার নাজমুল আবেদীন ফাহিম ভাই। আপনি প্রশ্ন করবেন না? বুলবুল ভাই আপনারও, আপনি যে কোনো জায়গায় একটা প্রশ্ন করা হলে বলেন যে সিলেকশন প্যানেলের স্বাধীনতা আপনি দিয়ে রেখেছেন। স্বাধীনতা মানে যদি কেউ তার মতো করে দল সিলেকশন করে বিতর্কিত করে, স্বাধীনতা মানে যদি আমার মিডল অর্ডারকে ফোকলা করে দেয়, বুলবুল ভাই, এটা কোন ধরনের স্বাধীনতা? এই স্বাধীনতা আপনি দেবেন? আমাদের সন্তানের বয়স 18 পার হয়ে গেলে তাকে আমরা স্বাধীনতা দিয়ে দিব, আমাদের ঘর ভাঙচুর করবে, নষ্ট করবে, সেট আপটাকে ভেঙে দেবে? এই স্বাধীনতা দেওয়ার মানে কি? এই স্বাধীনতা আমরা চাই না। আমরা চাই লিপু রাজ্জাকদের এই পক্ষপাত দুষ্ট দল সিলেকশনটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবক আপনারা যারা রেসপেক্টেড জায়গায় যারা আপনারা আছেন, দয়া করে লাগামটা টেনে ধরবেন। খুবই অন্যায় হচ্ছে, খুবই অন্যায়।